নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে দিল্লিতে একজন বাংলাদেশি ধরা পড়েছেন, অবৈধ অনুপ্রবেশকারী। তিনি জাল পাসপোর্ট করিয়ে তিনি বিদেশ চলে গেছিলেন। বিদেশে গিয়ে তিনি 2 বছর এদিক ওদিক কাটিয়েছেন, চাকরি বাকরি করেছেন, করে কোনো একটা উদ্দেশ্যে তিনি ভারতে ঢোকেন। আবার মানে ভারতে ঢোকার চেষ্টা করেন। তিনি বাংলাদেশে না গিয়ে ভারতে কেন এলেন তাও বোঝা যাচ্ছে না। এখন আমাদের কাগজে যেটা বেরিয়েছে, দিল্লিতে জাল ভারতীয় পাসপোর্ট সমেত ধৃত বাংলাদেশি। এখন এই যে খবরটা বেরিয়েছে, এই খবরটা যে আমি আপনাদের বলছিলাম না, এখন প্রচুর পুলিশি এখন এই চলছে, আমরা ধরপাকড় চলছে। এই হচ্ছে খবরটা। এবং কি বলছে দেখা যাক। বলছে, জাল ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশ থেকে দিল্লিতে নামার পরে দীপক মাহাতো নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। রবিবার রাতে দীপককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে কলকাতায় নিয়ে আসার পরে সোমবার আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক 30শে মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। আদালত সূত্রের খবর, বছর দুয়েক আগে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এ রাজ্যে এসেছিল দীপক। তারপরে দালাল মারফত জাল পাসপোর্ট তৈরি করিয়ে প্রথমে শ্রীলঙ্কা, তারপর একাধিক দেশে চাকরি সূত্রে যাতায়াত করেছে সে। মাস ছয়েক আগে রাশিয়ার একটি মৎস্য বিপণন সংস্থায় চাকরি করছিল। জাল ভারতীয় পাসপোর্ট নিয়ে রবিবার রাশিয়া থেকে দিল্লি বিমানবন্দরে এসে নামের দীপক। তারপরেই তাকে ধরা হয়। এদিন অভিযুক্ত আইনজীবী সৈকত রক্ষিত আদালতে বলেন, বিদেশে চাকরির লোভ দেখিয়ে এ রাজ্যে কিছু দালাল দীপকের পাসপোর্ট নথি তৈরি করে দেয়, কিন্তু যে জাল নথির ভিত্তিতে তৈরি করা হয়েছে তা জানতেন না দীপক। তার জামিনের আবেদন করা হয়েছে। দীপক চক্রান্তের শিকার বলেছেন আইনজীবী। সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়ার একটা বড় চক্রের কাজ করছে এই চক্রের অন্যতম পাণ্ডা দীপক। এটি বৃহত্তম ষড়যন্ত্রের মামলা। জালিয়াত চক্রের শিকড় গভীরে। তদন্ত দ্রুত এগোচ্ছে। এই মুহূর্তে দীপকের জামিন মঞ্জুর করলে তদন্ত ব্যাহত হতে পারে। এরপরই বিচারক তাকে 30শে মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে আইনজীবী, তিনি তো তার ক্লায়েন্টকে বাঁচানোর জন্য তিনি এ সমস্ত কথা বলবেন, কিন্তু এই যে ভদ্রলোক যিনি এই জাল পাসপোর্ট তৈরি করিয়েছেন, তিনি যে সমস্ত ডকুমেন্টগুলোই তো জাল করিয়েছেন, তাহলে তিনি কি জানতেন না যে তিনি একটা অন্যায় করছেন? তিনি আধার কার্ড বানিয়েছেন, তিনি তার ভোটার আইডি কার্ড বানিয়েছেন, তারপরে তিনি জাল পাসপোর্ট তৈরি করিয়েছেন। জাল পাসপোর্টটি করেই তিনি বিদেশ চলে গেছেন। 2 বছর আগের ঘটনা, তখন কিন্তু ধরাধরি কড়াকড়ি ছিল না। এখন আমি বলেছি না, প্রত্যেকটা জায়গায় এখন পুলিশি ধরপাকড় চলছে। বিশেষ করে আপনার দিনাজপুর থেকে মুর্শিদাবাদ, মালদা, আপনার বহরমপুর, এই সমস্ত অঞ্চলগুলো যেগুলোতে জামাত জিতেছে, যে সমস্ত লাইনগুলো জামাত জিতেছে, সেই সমস্ত লাইনগুলোতে এখন প্রচণ্ডভাবে কড়াকড়ি এবং সব ধরপাকড় হচ্ছে। এর মধ্যে এসআইআর চলছে। এসআইআর নিয়ে একটা বড় গণ্ডগোল আছে। এসআইআরে এখন একটা বড় রকমের একটা বিতর্ক দেখা দিয়েছে, কে ভোটার কে ভোটার নয়। অনেকের আছে ডিসক্রিপেন্সি আছে, তার বাবার নাম আছে, তার এর রয়েছে, বাবার সঙ্গে ছেলের বয়সের তফাৎ দেখা যাচ্ছে 34 বছর 35 বছর, ছেলের বয়স আর বাবার বয়সের তফাৎ এরকম। তারপরে তার পূর্বপুরুষের ঠিকানা নেই। এরকম অনেক ঘটনা রয়েছে। এছাড়া বিচ্ছিন্ন কিছু ঘটনা রয়েছে যেগুলো সত্যি সত্যি ডিসক্রিপেন্সি আছে। যেমন তার বাবার নাম রয়েছে, তার বয়সে গণ্ডগোল আছে, সেগুলো সমস্ত ওই আবার বিশেষ করে স্ক্রিনিং করে সেগুলোকে ছাড়া হচ্ছে। এই যে মোটামুটি যে মানে প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটা
এখন শেষ হলে পরে তারপর যেগুলো বেঁচে থাকবে সেগুলোকে সব তারপরে দেখবেন তাড়াতে শুরু করবে। এবং কি হতে পারে সেটা আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম, যে এই যে যদি এখন ভোটটাও কিন্তু অনিশ্চিত হয়ে গেছে, যে আমাদের 29শে মে যে ভোট আছে সেই ভোটটা সঠিক সময়ে হবে কি না সে নিয়েও কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে। কারণ এখানে কংগ্রেস এবং সিপিএম তারা প্রত্যেকেই বলে দিয়েছে আদালতে গিয়ে যে একজনও যদি আমাদের ভোটার যদি ভোট দিতে না পারে সেটা কিন্তু আমরা মানব না। প্রতিটি ভোটারকে বুঝে একেবারে গুনে টুনে একেবারে সঠিক পদ্ধতিতে এসআইআর লিস্ট বার করতে হবে। এখন সেটা করতে গিয়ে যদি ঠকবাজতে গাউজার হয়ে যায় তাহলে দেখা যাবে যে এখনো 1,20,000 এখনো এই ডিসক্রিমিনেন্সির আন্ডারে রয়েছে। এই 1,20,000 যদি প্রত্যেকটি ভোটারকে যদি করতে হয়, মানে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি থেকে যদি বার করতে হয়, তাদের ভোটার লিস্টে নাম তুলতে হয়, তাহলে দেখা যাবে যে 29শে মের মধ্যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে না। যদি ভোট এখানে 29শে মের মধ্যে না হয় তাহলে কি হবে? তাহলে অবশ্যম্ভাবীভাবে যেটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি হবে। আর তারও আগে আমি একটা ভিডিও করেছিলাম যে এই যে অঞ্চলটা উত্তর দিনাজপুর থেকে একেবারে কলকাতা পর্যন্ত, দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চল পর্যন্ত, কিছুটা কলকাতা আছে, এখন এই অঞ্চলটাতে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে। এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হলে এই যারা এইরকম মানে রয়েছে, যারা অবৈধভাবে প্রমাণ হয়ে যাবে যারা অবৈধ, তাদেরকে কিন্তু সব বাংলাদেশে পাঠানো হবে। আর কেন্দ্রীয় শাসিত অঞ্চল হলে তখন কিন্তু কারুর হাতে কোনো ক্ষমতা থাকবে না। পুলিশ চলে যাবে দিল্লির হাতে, দিল্লি পুলিশই দিল্লি কন্ট্রোল করবে পুরো পুলিশ এবং এনআইএ এবং যত আমাদের আইবি, সেন্ট্রাল আইবি যা আছে সব একদম ঠিক করবে মাছির মতো, একেবারে সব জায়গায় ঘুরে ফিরে একবারে ধরপাকড় করবে আর পাঠাবে। এই যত এখন লুকিয়ে চুরিয়ে রয়েছেন না যারা এখনো পর্যন্ত পালিয়ে আছেন, এই রাজ্য থেকে ওই রাজ্যে চলে যাচ্ছেন, ওই রাজ্য থেকে সেই রাজ্যে চলে যাচ্ছেন, সেই রাজ্যগুলোকেও সব সতর্ক করে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা রেল স্টেশনে যারা নামছে তাদের পরিচয়পত্র এবং তাদেরকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা। বিশেষ করে বাংলাদেশি যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু আদালতে হাজির করা হবে। এই যে এতদিন ধরে বাংলাদেশ সম্পর্কে কিন্তু ভারতবর্ষের কোনো রকম মানে এদিকে চোখ দেয়নি, ভারতবর্ষ চোখই দেয়নি। কারণ ঠিক আছে বাংলাদেশ থেকে আসছে করে খাচ্ছে, ঠিক আছে আমরা আর বাবা দেবো না। কিন্তু এই যে 2024 আগস্টের পর থেকে যেভাবে ভারত বিদ্বেষী কাজকর্ম শুরু হয়েছে, তারপর থেকে ভারত আর বাংলাদেশকে বিশ্বাস করে না। যার জন্য আমি বলেছিলাম যে ওই আপনার ট্রাভেল ভিসা দেওয়ার ক্ষেত্রে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ আপনারা বুঝতেই পারছেন যে যেখানে এত তদন্ত চলছে সেখানে এখন ট্রাভেল ভিসা দিয়ে আরও লোক ঢোকানো কতটা বিপজ্জনক হতে পারে। এখন সেটা প্রণয় বার্মা বলে দিয়েছিলেন, সে যাই হোক, তাতে নিয়ে অনেক কথা বলছেন। এখন কি করা যাবে? যারা এগুলো বিরোধিতা করছেন তারা মুখে বলে যে আমরা ভারত মায়ের সন্তান, কিন্তু তারা হচ্ছে বামপন্থী। তারা নানান রকম প্রশ্ন আমায় লিখে পাঠান এবং নানান রকম কথাবার্তা বলেন। তো যাই হোক, আমি সেদিকে কান দিই না। যেটা ঘটনা আমি সেটাই বলি যে এইটা চলছে এবং আপনারা ঘটনা বিশ্লেষণ করলে নিজেরাই বুঝতে পারবেন যে এই সময়তে মানে আপনার ট্রাভেল পাসপোর্ট আপনার দেওয়া হয় কি দেওয়া হয় না। আপনার দেশ যদি হতো আপনি কি এই সমস্যার মধ্যে দিতেন না। যখন একের পর এক জাল পাসপোর্ট ধরা পড়ছে এবং যেভাবে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি যেখানে বাড়ছে, মানে 1,20,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি এখনো বাকি রয়েছে, সেগুলোর সমাধান না হওয়া পর্যন্ত ভোট হবে না। যদি ভোট না হয়
তাহলে রাষ্ট্রপতির শাসন এখানে জারি হবে। আর রাষ্ট্রপতির শাসন হলে রাজ্য সরকারের কোনো ক্ষমতা থাকবে না, পুরোটা চলে যাবে কেন্দ্রের হাতে। আর কেন্দ্রের হাতে গেলে তাহলে সমূহ বিপদ। যারা এখানে ঢুকে এসছেন তাদের কাছে সমূহ বিপদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।